রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আসসালামু আলাইকুম। ইসরায়েলকে স্বীকৃতি দিতে যাচ্ছে সৌদি আরব। মঙ্গলবার সৌদি ক্রাউন প্রিন্সকে রাজার মর্যাদায় বরণ করবে হোয়াইট হাউস। গোটা পূর্ব ইউরোপের আকাশে রাশিয়ার ড্রোন, গড়ে তোলা হবে ড্রোন ওয়াল। ম্যাড ম্যাক্স সিনেমা স্টাইলে রাশিয়ার অভিযান, ফ্রন্টলাইন ছেড়ে পালাচ্ছে ইউক্রেন সেনারা। ইসরায়েলকে স্বীকৃতি দিতে যাচ্ছে সৌদি আরব, এমনটাই বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী মঙ্গলবার হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প বৈঠক করবেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে। ট্রাম্প বলেছেন, এই বৈঠকে তিনি বিন সালমানের সাথে আলোচনা করবেন আব্রাহাম অ্যাকর্ডে সৌদি আরবের স্বাক্ষর তথা ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে। ট্রাম্প বলেছেন, আমি মনে করি সৌদি আরব দ্রুত সময়ের মধ্যে ইসরায়েলকে স্বীকৃতি দিতে যাচ্ছে। মঙ্গলবার মোহাম্মদ বিন সালমানের ওয়াশিংটন সফর উপলক্ষে গত সপ্তাহে সৌদি আরব সফর করেন ডোনাল্ড ট্রাম্পের ইহুদি জামাতা জারেড কুশনার। তিনি হলেন আব্রাহাম অ্যাকর্ডের মূল প্রণেতা ও উদ্যোক্তা। রিয়াদ সফরে তিনি এই বিষয়ে আলোচনা করেছেন সৌদি কর্মকর্তাদের সাথে। 2018 সালে সৌদি রাজপরিবারের সমালোচক জামাল খাশোগিকে হত্যার পর মঙ্গলবার প্রথমবার সৌদি ক্রাউন প্রিন্স হোয়াইট হাউসে যাচ্ছেন ট্রাম্পের আমন্ত্রণে। সোমবার CNN লিখেছে, জামাল খাশোগি হত্যা কেন্দ্র করে ক্রাউন প্রিন্সের ওপর থেকে সব ধরনের ওজোর আপত্তি তুলে নিয়েছে ট্রাম্প প্রশাসন। তাকে একটি রাষ্ট্রের প্রধান বা সৌদি আরবের রাজা হিসেবে এবার হোয়াইট হাউসে বরণ করবে ট্রাম্প প্রশাসন। যদিও সৌদি আরবের রাজা এখনও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের 89 বছর বয়সী পিতা সালমান বিন আব্দুল আজিজ বিন সৌদ, কিন্তু বৃদ্ধ পিতাকে সিংহাসনে রেখে দেশটি পরিচালনা করছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। বিদেশি সমস্ত রাষ্ট্রপ্রধান সহ যে কোনো অতিথির সাথে যাবতীয় বিষয়াদি যুবরাজই সম্পন্ন করেন। আন্তর্জাতিক সমস্ত ফোরামেও তিনি দেশটির মূল শাসক হিসেবে প্রতিনিধিত্ব করেন। ফলে ট্রাম্প প্রশাসন যুবরাজ মোহাম্মদ বিন সালমান বা MBSকেই দেশটির রাজার মর্যাদায় মঙ্গলবার বরণ করবে হোয়াইট হাউসে। হোয়াইট হাউসে তার আগমন উপলক্ষে সকালে জাঁকজমকপূর্ণ বরণ অনুষ্ঠানের আয়োজন করা হবে। এতে থাকবে সামরিক অভিবাদন। এরপর সন্ধ্যায় থাকবে জৌলসপূর্ণ ব্ল্যাক টাই ডিনার পার্টি। যুবরাজের সম্মানে আয়োজিত এই ডিনার পার্টিতে আমন্ত্রণ জানানো হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ অনেক ব্যক্তিবর্গকে। 2018 সালে তুরস্কে জামাল খাশোগি নিহতের পর কয়েক মাস আগে সর্বশেষ যুক্তরাষ্ট্র সফর করেন ক্রাউন প্রিন্স MBS। বাইডেন প্রশাসন জামাল খাশোগিকে হত্যার জন্য ক্রাউন প্রিন্সকে অভিযুক্ত করে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা CIA এর রিপোর্টে বলা হয়, ক্রাউন প্রিন্সের নির্দেশে এবং তত্ত্বাবধানে তুরস্কে হত্যা করা হয়েছে জামাল খাশোগিকে। এরপর যুক্তরাষ্ট্র সৌদি আরবের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন সহ বিভিন্ন বিষয় নিয়ে বেশ সরব হতে থাকে। এ নিয়ে দুই দেশের মধ্যে সম্পর্ক তিক্ত আকার ধারণ করে। সৌদি আরব যুক্তরাষ্ট্রের প্রতি সম্পূর্ণরূপে উপেক্ষার নীতি গ্রহণ করে চীন ও রাশিয়ার দিকে ব্যাপকভাবে ঝুঁকে পড়ে। ইসরায়েল বিষয়েও কিছুটা কড়া অবস্থান নেয়। এছাড়া জ্বালানি তেলের উৎপাদন হ্রাস এবং মূল্য বৃদ্ধির পদক্ষেপ নেয় সৌদি আরবের ক্রাউন প্রিন্স MBS। এর ফলে বেশ বেকায়দায় পড়ে যুক্তরাষ্ট্র। শেষ পর্যন্ত জো বাইডেন 2022 সালে সৌদি আরব সফরে গেলেও তাকে কোনো প্রকার পাত্তা দেননি ক্রাউন প্রিন্স MBS। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর নতুন করে সৌদি আরবের সাথে সম্পর্ক প্রতিষ্ঠার উদ্যোগ নেন এবং গত মে মাসে রিয়াদ সফর করেন। এই সফরে তিনি সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রির সহ সৌদি আরব থেকে যুক্তরাষ্ট্রে $600 বিলিয়ন বিনিয়োগ চুক্তি করতে সক্ষম হন। ট্রাম্প প্রশাসনের প্রধান লক্ষ্য সৌদি আরবের মাধ্যমে ইসরায়েল রাষ্ট্রের প্রতি স্বীকৃতি আদায়ের ব্যবস্থা করা। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতার শেষের দিকে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মরক্কোর স্বীকৃতি আদায়ে সক্ষম হন। এবার তার লক্ষ্য সৌদি আরবের স্বীকৃতি আদায় করা। যুক্তরাষ্ট্র মনে করে, কাবার রক্ষক হিসেবে সৌদি আরব যদি ইসরায়েলকে স্বীকৃতি দেয় তাহলে অন্যান্য অনেক মুসলিম দেশ সহজে ইসরায়েলকে স্বীকৃতি দেবে। সৌদি আরব বারবার বলে আসছে, ফিলিস্তিনিদের জন্য আলাদা একটি রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া তারা ইসরায়েলকে স্বীকৃতি দেবে না। যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত প্রকাশ্যে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতা করে আসছে ইসরায়েলের মতো। এখন
অনেকে দেখার অপেক্ষায় ক্রাউন প্রিন্স স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেন কিনা। তবে বিশ্লেষকরা বলেছেন, ডোনাল্ড ট্রাম্প যতই এই চেষ্টা করুক না কেন, সৌদি আরব সহজে এটি করবে না। তবে প্রকাশ্যে সৌদি আরব হয়তো ইসরায়েলকে স্বীকৃতি দেবে না, কিন্তু সম্পর্ক অনেকটা স্বাভাবিকই থাকবে ইসরায়েল সৌদি আরবের মধ্যে। ইসরায়েল গত 2 বছর ধরে গাজায় গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধ করে চলছে, কিন্তু এর বিরুদ্ধে জোরালো কোনো পদক্ষেপ নেয়নি সৌদি আরব। সিএনএনের খবরে বলা হয়েছে, মঙ্গলবার হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্র সৌদি আরব বড় ধরনের প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি হতে যাচ্ছে। পোক্রাভস্ক ও কুপিয়ানস্কের পর এবার রাশিয়ান আর্মি দ্রুত অগ্রসর হতে যাচ্ছে জাপোরিঝিয়ার দিকে। ইতিমধ্যে রাশিয়ান আর্মির প্রকাশিত ভিডিওতে দেখা গেছে পোক্রাভস্কের স্টাইলে রাশিয়ান সেনাবহর অগ্রসর হচ্ছে জাপোরিঝিয়ার দিকে। জাপোরিঝিয়ার বিভিন্ন ফ্রন্টলাইন থেকে পালাচ্ছে ইউক্রেন আর্মি। ইউক্রেন সেনাপ্রধান আলেকজান্ডার সিরেস্কি বলেছেন, জাপোরিঝিয়ায় ইউক্রেন আর্মি বেশ জটিল অবস্থায় রয়েছে। এদিকে পোক্রাভস্কে রাশিয়ান আর্মির অভিযান কৌশল নিয়ে বর্তমানে আলোচনা চলছে বিশ্বের সমরাঙ্গন সহ বিভিন্ন মহলে। পোক্রাভস্কে রাশিয়ান আর্মির অভিযানকে তুলনা করা হয়েছে জর্জ মিলার নির্মিত 1979 সালের ম্যাড ম্যাক্স সিনেমার সাথে। পোক্রাভস্কে রাশিয়ার অভিযানের প্রকাশিত ভিডিওতে দেখা গেছে রাশিয়ান সেনাবহর ঘন কুয়াশা ভেদ করে এগিয়ে চলছে রাশিয়ান সেনাবহর। আর্মার্ড ভেহিকেলের পাশাপাশি মোটর সাইকেলে করে এগিয়ে চলছে রাশিয়ান সেনারা। চারদিকে ঘন কুয়াশা আর শীতের কারণে ইউক্রেন সেনাদের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে রাশিয়ান সেনাবহরের অগ্রযাত্রা প্রতিহত করা। ম্যাডম্যাক্স সিনেমায় রয়েছে এই ধরনের সেনা অভিযানের দৃশ্য। ইউক্রেন সেনাপ্রধান আলেকজান্ডার সিরেস্কি বলেছেন, রাশিয়ার বিপুল সংখ্যক সেনা আর অস্ত্রের মোকাবেলা করা সম্ভব হচ্ছে না তাদের পক্ষে। পোক্রাভস্ক শহর দখলের জন্য রাশিয়া 1 থেকে 1.5 লাখ সেনা জড়ো করেছে, যা কল্পনার বাইরে। পোক্রাভস্ক দোনেস্ক রাজ্যের প্রবেশদ্বার এবং রেল ও সড়ক যোগাযোগ ব্যবস্থার গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র। এই শহর দখলের ফলে রাশিয়ার পক্ষে সহজ হয়েছে অন্যান্য বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনায়। গোটা ইউরোপের আকাশে উঠছে রাশিয়ান ড্রোন। বিশেষ করে পূর্ব ইউরোপে বিভিন্ন দেশের সমস্ত সামরিক বেসামরিক বিমানবন্দর, সম্পূর্ণ সমস্ত সামরিক স্থাপনা, জ্বালানি অবকাঠামোর ওপর নিয়মিত ওড়াউড়ি করছে রাশিয়ার ড্রোন। ইউক্রেনের পক্ষে থাকা পূর্ব ইউরোপের সব দেশের আকাশে রাশিয়া তাদের ড্রোন নজরদারি করে চলেছে রাতের বেলায়। এসব ড্রোন ভূপাতিত করার প্রযুক্তিও নেই অনেক দেশে। তাছাড়া ক্ষুদ্র এসব ড্রোন প্রচলিত মিসাইলের সাহায্যে ভূপাতিত করা বা আকাশে যুদ্ধ বিমান মোতায়েন করা খুবই ব্যয়বহুল। সোমবার বিবিসির এক বিশ্লেষণে বলা হয়েছে, রাশিয়ার এই ড্রোন অভিযান নিয়ে চিন্তিত হওয়া উচিত কিনা তা নিয়ে আলোচনা চলছে এসব দেশে। বিষয়টি নিয়ে আলোচনা চলছে ন্যাটো কর্মকর্তাদের মধ্যে। পোল্যান্ড ছাড়িয়ে এখন বেলজিয়াম, ডেনমার্কের আকাশেও নিয়মিত টহল দিচ্ছে রাশিয়ার ড্রোন। গত 9 সেপ্টেম্বর পোল্যান্ড তাদের আকাশে রাশিয়ার কয়েকটি ড্রোন বিমান ভূপাতিত করে। ওই দিন রাশিয়ার 20টি ড্রোন বিমান ইউক্রেনে হামলা চালিয়ে পোল্যান্ডে প্রবেশ করে। এই ঘটনায় পোল্যান্ড বাধ্য হয় তাদের 4টি বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ করতে। এরপর পোল্যান্ড বেশ কয়েকটি রাশিয়ার ড্রোন ভূপাতিত করে এয়ার ডিফেন্স সিস্টেমের সাহায্যে। এই ঘটনাকে ইউরোপের সমর বিশ্লেষকরা ওয়েক আপ কল হিসেবে আখ্যায়িত করেছেন। তাদের মতে, ইউক্রেনের মতো রাশিয়া পূর্ব ইউরোপের বিভিন্ন দেশে আগ্রাসন চালাতে পারে। সমর বিশ্লেষকরা প্রশ্ন তুলেছেন, রাশিয়ার 200 বা 2000 ড্রোন যদি একসাথে প্রবেশ করে ইউরোপের কোনো দেশের আকাশে, তবে কি তারা চুপ করে থাকবে? সমর বিশ্লেষকরা বিবিসির মাধ্যমে পরামর্শ দিয়েছেন, ন্যাটোর উচিত পূর্ব ইউরোপকে রাশিয়ার ড্রোন আগ্রাসন থেকে রক্ষায় পাল্টা একটি ড্রোন ওয়াল গড়ে তোলা উচিত। এই ড্রোন ওয়াল গড়ে তোলা উচিত সমন্বিত রাডার, সেন্সর, জ্যামিং এবং অস্ত্র সিস্টেমের সাহায্যে। সীমান্তে রাশিয়ার ড্রোন আগমনের সাথে সাথে তাকে শনাক্ত করে অকার্যকর বা ভূপাতিত করতে হবে। ইউরোপিয়ান ইউনিয়নের প্রধান কূটনীতিক কাজা কালাস বলেছেন, 2027 সালের মধ্যে একটি পূর্ণাঙ্গ ড্রোন সিস্টেম চালু করা হবে রাশিয়ার ড্রোন আগ্রাসন মোকাবেলায়। দর্শক মণ্ডলী, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি আপনারা যে যেখানেই আছেন ভালো এবং সুস্থ আছেন। খোলা দৃষ্টির আজকের আয়োজনে আপনাদের যথারীতি স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ। আজ আমরা একটু এশিয়ার বাইরে গিয়ে আলোচনা করব। আপনারা জানেন যে সুদান পরিস্থিতি খুবই খারাপ। এই সুদান পরিস্থিতি নিয়ে
আমরা আজ কথা বলবো আপনাদেরই সুপরিচিত মুখ, আমার প্রিয় সহকর্মী ডক্টর সোহেল আহমেদ ভাইয়ের সাথে। সোহেল ভাই, আপনাকে খোলা দৃষ্টিতে স্বাগত জানাচ্ছি। নাসির মাহমুদ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। তো আজকের প্রসঙ্গটি অত্যন্ত সময় উপযোগী। আসলে বিষয় নিয়ে আলোচনা আরো আগেই করা উচিত ছিল। আসলে সময়েরও অভাব, আর সুদানে যেই পরিস্থিতি যাচ্ছে সেটি দেখে আসলে একজন মুসলমান হিসেবে চুপ করে থাকার কোনো সুযোগ নেই। সেজন্যই আমরা একটু আমাদের দূরে হলেও মুসলিম বিশ্বের অন্তর্ভুক্ত হিসেবে বিষয়টাকে গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করছি। তো সোহেল ভাই, আপনি তো সুদান পরিস্থিতি উপর নজর রাখছেন, আপনি জানেন সেখানে 2019 সালে ওমর আল বাশিরকে সেনাবাহিনী যেভাবে অভ্যুত্থান ঘটিয়ে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল, তারপর থেকে পরিস্থিতিটা সেখানে ভালো নেই। সেখানে দুই সেনা কর্মকর্তা, আপনি জানেন যে একজন হলেন আল ফাত্তা আল বোরহান, আরেকজন হলেন দাগালো। দুজনেই কিন্তু ওমর আল বাশির বিরুদ্ধে মানে ঐক্যবদ্ধভাবে যুগপৎ এই বিদ্রোহের মাধ্যমে তাকে সরিয়ে দিয়েছেন। এখন কিন্তু তারাই পরস্পরের মুখোমুখি। এই যে পরস্পরমুখিতা, এতে কিন্তু জনগণ স্বস্তিতে নেই চরমভাবে। আপনি জানেন যে সর্বশেষ সেখানকার যে পরিস্থিতি, আল ফাশির শহরে দারফুরের, সেখানে ব্যাপক ম্যাসাকার হচ্ছে, ব্যাপক গণহত্যা হচ্ছে। এই যে বিষয়টা, কি কারণ রয়েছে বলে মনে করেন আপনি? জি, আপনি যেমনটি বললেন, ওমর আল বশিরকে 2019 সালে ক্ষমতাচ্যুত করার পর বেসামরিক ব্যক্তিত্বদের নিয়ে একটি সরকার, অর্থাৎ সামরিক বেসামরিক যৌথ একটি সরকার গঠিত হয়েছিল। সেই সরকারকে উৎখাতে মূল ভূমিকা রাখে বর্তমান সেনাপ্রধান ও কার্যত প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল বুরহান এবং আরএসএফ, যেটা র্যাপিড সাপোর্ট ফোর্সেস নামে পরিচিত, সেটার যে বর্তমান প্রধান অর্থাৎ জেনারেল মোহাম্মদ হামদান দাগালো, হেমদিতি নামেও পরিচিত। এই দুজন মিলে সেই সামরিক বেসামরিক যৌথ সরকারকে উৎখাত করেন। অর্থাৎ ওমর আল বশিরের পরে আরও একটা অভ্যুত্থান তারা ঘটান। প্রথম অভ্যুত্থানেও তাদের ভূমিকা ছিল, দ্বিতীয় অভ্যুত্থানেও তাদের ভূমিকা ছিল। এই ক্ষমতা যখন সামরিক বাহিনী পুরোপুরি নিয়ে নিল, এরপরই দ্বন্দ্বের সূচনাটা হলো, অর্থাৎ ক্ষমতার দ্বন্দ্ব দেখা দিল দুই প্রধান জেনারেলের মধ্যে। ক্ষমতার অংশীদারিত্ব নিয়েই মূলত তাদের মধ্যে এই দ্বন্দ্ব শুরু হয়। এরপর আমরা দেখতে পাচ্ছি যে আন্তর্জাতিক যে স্বার্থ সংঘাত, সেটা সেখানে মানে এটার পার্ট হয়ে দাঁড়িয়েছে। এতে আন্তর্জাতিক অঙ্গনের বিভিন্ন খেলোয়াড় উস্কানিদাতা হিসেবে, ভাই যখন ঝগড়া লাগবে তখন তো অনুপ্রবেশের সুযোগ থাকবে, অর্থাৎ শত্রুরা এখন প্রবেশ করেছে এবং এই দ্বন্দ্ব এবং এই যে যুদ্ধ, যেটা গৃহযুদ্ধ, সেটা এখন শুধু তাদের নিজস্ব গণ্ডির মধ্যে নেই, আন্তর্জাতিক মানে সম্পৃক্ততাও এখানে দেখা যাচ্ছে। বিভিন্ন দেশ এখানে হস্তক্ষেপ করছে, অস্ত্র সরবরাহ করতে দেখা যাচ্ছে। এমনকি আমরা দেখতে পাচ্ছি যে ইসরায়েল, যেটা মুসলমানদের প্রধান শত্রু আমরা বলতে পারি, সেই ইসরায়েলও সেখানে তার বৃহৎ মধ্যপ্রাচ্য বা বৃহৎ ইসরায়েল গড়ার যে প্রকল্প, সেটা ওইখান থেকে বাস্তবায়নে কাজ শুরু করতে চাচ্ছে। সব মিলিয়ে ওখানকার পরিস্থিতি অত্যন্ত জটিল এবং বিষয়টিও অত্যন্ত জটিল। হ্যাঁ, ইসরায়েল তো সবসময় চাইবে এবং তাকে তো পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে সবসময় আমেরিকা। তারা কোনোভাবে চাইবে না যে এরকম একটি মুসলিম দেশ ইসরায়েলের জন্য হুমকি হোক। সুতরাং ইসরায়েল যে কোনোভাবেই হোক সুদানের স্বার্থে, বিশেষ করে মুসলমানদের স্বার্থে আঘাত হানবে, এমনকি দেশটাকে
ভেঙেও ফেলে দেওয়ার চেষ্টা করতে পারে। কিন্তু এর পাশাপাশি আরও একটি কথাও কিন্তু শোনা যাচ্ছে, এবং সেটার মিডিয়ার সাপোর্টও আছে যথেষ্ট, এভিডেন্স সাপোর্ট না, সেটা হলো যে মুসলিম দেশ সংযুক্ত আরব আমিরাত তারাও কিন্তু এখানে ইন্ধন যোগাচ্ছে, এবং তাদের একটা স্বার্থ আছে। সুদান তো স্বর্ণের জন্য খুবই বিখ্যাত, এমনকি আরএসএফ তাদেরকে স্বর্ণ দিয়ে অস্ত্র নিচ্ছে, যে অস্ত্র যুক্তরাজ্য তাদেরকে দিচ্ছে, এই ধরনের একটা কথাও শোনা যায়। তো মুসলমানদের বিরুদ্ধে আবার এই মুসলিম কান্ট্রি হিসেবে পরিচিত আমিরাত এভাবে যে ইন্ধন যোগাচ্ছে, কিভাবে দেখছেন? দেখুন, এটা যদি বৃহত্তর আঙ্গিকে আমরা দেখি তাহলে বলবো যে মুসলমানদের বিরুদ্ধে দীর্ঘদিনের যে ষড়যন্ত্র, সেটার একটা অংশ এই সুদান, অর্থাৎ সেই ষড়যন্ত্রেরই বলি হচ্ছে। সেখানে খেলোয়াড় হয়তো ভিন্ন। আমরা যদি সবার উপরে দেখি, সে আমেরিকা, ব্রিটেনকে আমরা ধরবো, এরপর ইসরায়েলের পরে আমরা আসতে পারি সংযুক্ত আরব আমিরাতে। সংযুক্ত আরব আমিরাত আফ্রিকা মহাদেশে বিশাল বিনিয়োগ করেছে গত কয়েক বছরে। সেখানে চীন বিনিয়োগ করেছে, আমেরিকার বিনিয়োগ আছে, রাশিয়ারও কিছুটা প্রভাব আছে। এর সবকে পাল্লা দিয়ে আরব আমিরাতের বিনিয়োগ অনেক বেড়ে গেছে। সুদানেও তাদের অনেক বড় বিনিয়োগ রয়েছে। সেখানে সুদান অলরেডি তাদেরকে দুটি ঘাঁটিও করতে দিয়েছে, অর্থাৎ সংযুক্ত আরব আমিরাতের দুটি সামরিক ঘাঁটি সেখানে রয়েছে। তাদের এই যে প্রভাবটা, এটা অক্ষুণ্ণ রাখার চেষ্টা প্রথম থেকেই ছিল। এখন সেই প্রভাবটা অক্ষুণ্ণ রাখতে চাচ্ছে আরএসএফ, অর্থাৎ র্যাপিড সাপোর্ট ফোর্সেস নামে যে মিলিশিয়া গোষ্ঠী, তাদের মাধ্যমে। কারণ হলো এই গোষ্ঠীটি প্রথম থেকেই সংযুক্ত আরব আমিরাতের সাথে ঘনিষ্ঠ ছিল, এবং তারা এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাতে স্বর্ণের ব্যবসা করে। অর্থাৎ দাগালো যিনি প্রধান, তার স্বর্ণের ব্যবসা রয়েছে দুবাইতে। এ ধরনের কথা বিভিন্ন মাধ্যমে এসেছে, এবং অনেকে প্রমাণও দিতে পেরেছেন, কোম্পানির নাম পর্যন্ত কোথাও কোথাও এসেছে। তো এই স্বর্ণের যে রাজত্ব, সেটার কিন্তু অংশীদার সেই আরএসএফ প্রধান এবং তার পরিবার বলা হয়। এখন দারফুরে যে আরএসএফ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে, দারফুরেই সবচেয়ে স্বর্ণের খনি বেশি, এবং এখন সবগুলো স্বর্ণের খনির নিয়ন্ত্রক এই আরএসএফের মাধ্যমে বলা হচ্ছে যে এসব খনির নিয়ন্ত্রণ পেয়েছে সংযুক্ত আরব আমিরাত। সংযুক্ত আরব আমিরাত সেখানে কৃষি খাতেও বিনিয়োগ করেছে, এমনকি পশুপালন খাতেও ব্যাপক বিনিয়োগ করেছে। কিন্তু কথা হলো যে এই বিনিয়োগ, এটা সাধারণ একটি স্বাভাবিক বিষয়, করতেই পারে, কিন্তু সেখানে কোনো বিশেষ গোষ্ঠীকে সমর্থন দেওয়া, অস্ত্র দেওয়া, এটা তো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এবং এমন একটি গোষ্ঠীকে সমর্থন দেওয়া হচ্ছে যারা আন্তর্জাতিকভাবে কোনোভাবেই সে দেশের প্রতিনিধিত্ব করে না। তারা আন্তর্জাতিকভাবেও সন্ত্রাসী গোষ্ঠী হিসেবেই বলা যায় স্বীকৃত। এবং আল ফাশিরে, দারফুরের আল ফাশিরে আমরা যে গণহত্যা দেখলাম, সেখানে তাদেরকে ইসরায়েলের যে পাষণ্ড সেনাবাহিনী, তাদেরই আরেকটি বি টিম হিসেবে আমরা সেখানে দেখতে পেয়েছি। আবু লুলু, নৃশংসতার দিক থেকে আবু লুলু নামে যে কমান্ডার, সে 2000 মানুষকে হত্যার পর বলছে যে আবার শূন্য থেকে শুরু করব, আরও 2000 হত্যা করব। এবং সেই হত্যাকাণ্ড তারা লাইভ প্রচার করছে সোশ্যাল মিডিয়ায়, টিকটকে। এগুলো দেখে মনে হয় যেন তারা ইসরায়েলের কাছ থেকেই এসব শিখেছে। আর এই বাহিনীর পেছনে থাকাটা তো কোনোভাবেই কোনো মুসলিম রাষ্ট্রের পক্ষে শোভনীয় নয়।
যদিও তারা নামধারী মুসলমান যারা যুদ্ধ করছে, বা আমরা জানি যে সুদানের তো 90%-এর বেশি হলো মুসলমান। ফলে দুই পক্ষই মুসলিম, এবং মুসলিম কোনো বাহিনীর কাছ থেকে, মুসলিম যোদ্ধার কাছ থেকে এ ধরনের আচরণ প্রত্যাশিত নয়। আমরা যে বিষয়টিতে এসেছি সেটি হলো যে আন্তর্জাতিক এই যে ষড়যন্ত্র, সেখানে এসবের পিছনে ইসরায়েল আপনার আমরা হয়তো দৃশ্যত দেখতে পাচ্ছি না, কিন্তু কলকাঠি নাড়ছে। সেটি কিভাবে নাড়ছে? একটি হলো যে সংযুক্ত আরব আমিরাতকেই যদি আমরা ধরি, সংযুক্ত আরব আমিরাতের সাথে ইসরায়েলের সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে এবং এই দুই পক্ষের মধ্যে অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগিতা রয়েছে, এটা সর্বজন স্বীকৃত। এবং আরব আমিরাতকে দিয়ে তারা সুদানে তাদের প্রকল্প বাস্তবায়নের হয়তো পরিকল্পনা হাতে নিয়েছে। একটি প্রসঙ্গ এরই মধ্যে সামনে এসেছে, সেটি হলো যে সুদানকেও নাকি ইসরায়েল তাদের যে পবিত্র ভূমি সেটার একটা পার্ট মনে করে, অর্থাৎ সুদানের একাংশকে তারা তাদের তথাকথিত প্রতিশ্রুত পবিত্র ভূমির অংশ মনে করে, এবং তারা মনে করে যে সেখানে সম্ভবত হজরত মুসা আলাইহিস সালামের জন্ম হয়েছে, এবং সেখানে যে ফেরাউন এবং হজরত মুসা আলাইহিস সালামের যে ঘটনাটা সেখানে অর্থাৎ সুদানে ঘটেছে, সেই অনুযায়ী তারা সেই ভূখণ্ডকেও তাদের অংশ বলে মনে করে। এবং এই তাওরাতে সুদানের নাম বিভিন্নভাবে কয়েকবার এসেছে। তারা এখন ধর্মীয় একটা লিঙ্কও খোঁজার চেষ্টা করছে। আর সবচেয়ে বড় কথা যেটা প্রথমেই বলেছিলাম, যে মুসলমান নিধন বা মুসলমানদেরকে দুর্বল করার যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা আমেরিকা, ইসরায়েল বা পশ্চিমাদের, সেটার অংশ হিসেবে এই আমাদেরই দেখা যাচ্ছে যে অন্য ভাইদেরকে দিয়ে এসব পরিকল্পনা বাস্তবায়নের পথ খুলে দেওয়া হচ্ছে। এবং ইসরায়েল স্বাভাবিকভাবেই কোনো সময়ই চায়নি যে সুদান শক্তিশালী হোক, কারণ আফ্রিকা মহাদেশের অত্যন্ত কৌশলগত এবং গুরুত্বপূর্ণ একটি রাষ্ট্র হলো সুদান, ভৌগোলিকভাবে বলেন, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, সব দিক দিয়ে। কারণ আমরা জানি যে লোহিত সাগরের বিশাল উপকূল তাদের নিয়ন্ত্রণে, নীল নদের একটা বড় অংশই সুদান দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া ভৌগোলিক যে অবস্থান, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, এদিকে ইউরোপের সাথে কানেক্টিভিটি, এসবের কারণে এই দেশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দেশ যদি শক্তিশালী থাকে তাহলে ইসরায়েলের সেই বৃহৎ ইসরায়েল বাস্তবায়নের পরিকল্পনা একটু কঠিন হয়ে যাবে, একটা হুমকি হিসেবে সামনে চলে আসতে পারে। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো এই যে স্বর্ণ সহ ওখানে অপ্রচুর খনিজ সম্পদ কিন্তু আছে। জি, এই স্বর্ণের চকচকে উজ্জ্বলে যেখানে সুদান আলোকিত হওয়ার কথা, সেখানে অন্ধকারের দিকেই ধাবিত হচ্ছে একের পর এক। এই যে আপনি বললেন ইসরায়েল রয়েছে পেছনে, ইসরায়েলের সাথে আপনার রাশিয়ার নামটাও কিন্তু উঠে আসছে, আবার এইদিকে আরব আমিরাত, আর এদের পিছনে তো পৃষ্ঠপোষকতায় আমেরিকা অবশ্যই আছে। আবার এইদিকে সুদানে ফাত্তাহ বুরহান যিনি, তাকে আবার রাষ্ট্রীয়ভাবে সমর্থন দিচ্ছে মিশর, সৌদি আরব। এক্ষেত্রে ইরানেরও কিছুটা সমর্থন আছে তাদের প্রতি, যেহেতু তারা একটা সন্ত্রাসী না বললেও সরকার বিরোধী একটা গোষ্ঠীকে তাদের মানে মোকাবেলা করতে হচ্ছে। তো কি দেখা যাচ্ছে যে আসলে সেখানে আপনার আন্তর্জাতিক যারা মানে শক্তিগুলো সেখানে দ্বিধা বিভক্ত হয়ে আপনার এই সমৃদ্ধ দেশটাকে ধ্বংস করে দিচ্ছে কিন্তু একের পর এক। এটাতে লাভকার, বিশেষ করে আপনার দাগালুর যে গোষ্ঠী, তারা যে একের পর এক এভাবে গণহত্যা চালিয়ে যাচ্ছে, সে আসলে চায়টা কি এখন? দাগালো অর্থাৎ মোহাম্মদ হামদান দাগালোর প্রধান লক্ষ্যই হলো ক্ষমতার অংশীদারিত্ব, অর্থাৎ
সুদানের যে মূল ক্ষমতা সেটার বড় ভাগিদার সে হতে চায়। এখন যে আব্দুল ফাত্তাহ বুরহান রয়েছেন, তাকে সরিয়ে দিয়ে পুরো রাষ্ট্রের ক্ষমতা এবং সেনাবাহিনীর কর্তৃত্ব তিনি নিতে চান। তাদের দ্বন্দ্বটাও অনেকটা এভাবেই শুরু হয়েছে। সেনাবাহিনীতে দাগালো তার 1 লাখ যোদ্ধাকে সম্পৃক্ত করতে বলেছিলেন এবং সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করবে, অর্থাৎ তিনি নিয়ন্ত্রণ করতে চেয়েছিলেন। এ ধরনের বিষয়ে বনিমনা না হওয়াতেই তাদের মধ্যে কিন্তু গৃহযুদ্ধটা শুরু হয়। দাগালো এখন ঠিক এই সব পেলেই ক্ষান্ত হবেন কিনা জানি না, কিন্তু তাদের ক্ষমতার দ্বন্দ্বটা আমরা এর আগে দেখেছি। তবে এখন সুদানের যে খনিজ সম্পদ, বিশেষ করে স্বর্ণের বিষয়টা সামনে আসা এবং সেটার নিয়ন্ত্রণ দাগালো পেয়ে যাওয়ায় তার শক্তি দিন দিন আরও বাড়বে এবং সে হয়তো সহজে আর মাথা নত করবে না, কারণ তার একদিক দিয়ে অর্থনৈতিক সক্ষমতা বাড়ছে, পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে সংযুক্ত আরব আমিরাতের মতো কিছু দেশ তাকে অস্ত্র সরবরাহ করছে বলে নানাভাবে জানা যাচ্ছে এবং কোনো কোনো গণমাধ্যম প্রমাণও উপস্থাপন করছেন। কি স্বল্প মূল্যে স্বর্ণ নিয়ে আপনার অস্ত্র দিচ্ছে অর্থের পরিবর্তে। হ্যাঁ, এই যে অর্থাৎ অর্থ এবং অস্ত্র দুটোই সে পেয়ে যাচ্ছে। এর ফলে দাগালোর যে শক্তি সক্ষমতা ভবিষ্যতে আরও বাড়বে বলেই ধারণা করা যায়। তবে সবচেয়ে বড় সমস্যা হলো এই সংঘাতের মূল শিকার তো সাধারণ মানুষ। মানুষ মারা যাচ্ছে, তারা তো কখনোই স্বর্ণ পাওয়ার জন্যে কিছু করে না, তারা বেঁচে থাকার জন্য লড়াই করে, 2 মুঠো ভাত পেতে চায়। এখন না আছে খাবার, না আছে পানি, না আছে বসবাসের কোনো পরিবেশ, কিন্তু 2 পক্ষ যারা অস্ত্রধারী তারা তো নানাভাবে নানান কিছু এনজয় করছে, কিন্তু সাধারণ মানুষ আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, গণহত্যার শিকারে পরিণত হচ্ছে। এটা সবচেয়ে আশঙ্কার বিষয়। আমরা আল ফাশিরে যে চিত্র দেখেছি, 1 বছরের শিশুকেও নাকি ধর্ষণ করা হয়েছে, সেখানে এই ছোট্ট ছোট্ট বাবুরা প্রাণ ভিক্ষা চাচ্ছে, সেই যে ভিডিওগুলো আমরা দেখছি, মানে করুণ দৃশ্য। এই যে সাধারণ মানুষের যে কষ্ট, এটা আপনি যে ধর্মেরই হন না কেন এটা সহ্য করা যায় না। এ কারণে সারা বিশ্বের সাধারণ মানুষ বলেন, যারা রাজনীতিবিদ, আলেম সমাজ বা বুদ্ধিজীবী বা অন্য যে ধর্মের মানুষজন, সবারই কিন্তু সোচ্চার হওয়ার সময় এসেছে, যে যার অবস্থান থেকে প্রতিবাদ হতে পারে, পরামর্শ হতে পারে, বা আন্তর্জাতিক অঙ্গনে যাদের প্রভাব আছে, যেসব দেশ ওই অঞ্চলে প্রভাব রাখে, তাদের এখন এগিয়ে আসা উচিত। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত একটি মুসলিম রাষ্ট্র, তার যেহেতু সেখানে প্রভাব আছে, আফ্রিকা মহাদেশে তার একটি প্রভাব তৈরি হয়েছে, সে সেই প্রভাবকে কাজে লাগিয়ে সেই সমস্যার সমাধানে এগিয়ে আসতে পারে। এটা সংযুক্ত আরব আমিরাতের কথা এই জন্য বললাম, যেহেতু সেখানে তার সম্পৃক্ততা আছে, সেখানে তার ঘাঁটি আছে। পাশের দেশ লিবিয়াতেও সংযুক্ত আরব আমিরাত ঘাঁটি তৈরি করেছে, সোমালিয়াতে ঘাঁটি তৈরি করেছে, অর্থাৎ সেখানে একটা সামরিক বলয় সে তৈরি করেছে, এর ফলে সে সেখানে প্রভাবও রাখতে পারে। পাশাপাশি আমরা জাতিসংঘের ভূমিকা আশা করি, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে চাপ দেওয়া উচিত। এমনকি আমরা দেখতে পাচ্ছি যেটা অভিযোগ, যে সুদানের যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত বুরহান সরকার, তাদের উপরও অস্ত্রের নিয়ন্ত্রণের জন্য চাপ দেওয়া হচ্ছে, আবার এই মিলিশিয়াদেরকেও, অর্থাৎ সরকারকে, হ্যাঁ উভয় পক্ষ, কিন্তু সরকার তো আন্তর্জাতিকভাবে স্বীকৃত, তাকে তো সাপোর্ট দেওয়া উচিত। এই যে ইরান বলেন, মিশর বলেন, তুরস্ক, এরা যে বুরহানকে সাপোর্ট দিচ্ছে, এটা কিন্তু আন্তর্জাতিকভাবে মানে একটা রীতি, যে জাতিসংঘে তাদের স্বীকৃতি আছে, জাতিসংঘ এই সরকারকে সাপোর্ট দিচ্ছে, ফলে সকল দেশ এই সরকারকে সাপোর্ট দেবে এবং এই সরকারকে টিকিয়ে রাখার জন্য
চেষ্টা করবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোনো কোনো ক্ষেত্রে এই সরকার কোনো জায়গায়, অনেক জায়গায় অপরাধ না করা সত্ত্বেও তাকেও অস্ত্র দেয়া হচ্ছে না, অস্ত্র দেওয়ার ক্ষেত্রে বাধা তৈরি করা হচ্ছে। কিন্তু ওদিকে কিন্তু আরএসএফ লিবিয়া সীমান্ত দিয়ে, চাঁদ দিয়ে ও নানা দিক থেকে নানান কৌশলে অস্ত্র পেয়ে যাচ্ছে, এমনকি ড্রোন, আর্টিলারি ব্যবস্থা সহ মানে উন্নত অস্ত্র তাদের হাতে চলে যাচ্ছে। আমরা এই কথাও শুনেছি যে সংযুক্ত আরব আমিরাত যুক্তরাজ্য থেকে উন্নত অস্ত্র কিনে অপ্রকাশ্যে গোপনে আরএসএফকে সেগুলো সহযোগিতা করেছে, সরবরাহ করেছে। যদিও সংযুক্ত আরব আমিরাত চুক্তি অনুযায়ী কাজ করতে পারে না, কারণ ব্রিটেন থেকে অস্ত্র কিনে সেই অস্ত্র অন্য কাউকে দেওয়ার কোনো নিয়ম নেই, আইন অথবা চুক্তি লঙ্ঘনের শামিল। সেটার বিরুদ্ধে কিন্তু আবার ব্রিটেনকে খুব একটা সরব হতে দেখা যায় না। আমেরিকাকেও এ নিয়ে খুব একটা উচ্চবাচ্য করতে দেখি না, যে সেখানে এত করে মানুষ মারা যাচ্ছে, গণহত্যা চলছে, এই গণহত্যা বন্ধের ব্যাপারে কোনো মধ্যস্থতা, বড় কোনো মধ্যস্থতার উদ্যোগ নেই। যদি ওই যে কোয়াড নামে একটা মধ্যস্থতাকারী গ্রুপ তৈরি করেছে, সেগুলো মাঝে মধ্যে বিবৃতি, আহ্বান, জনগণের জানমাল রক্ষার আহ্বানের মধ্যেই সীমাবদ্ধ থাকছে। তাদের কাছ থেকে তো আসলে খুব বেশি আশা করাটাও ঠিক না, কারণ এটা মুসলমানদের একটা বিষয়। তারা কোনোভাবেই মুসলমান একটা দেশে শান্তি বিরাজ করুক, এটা তো তারা চাইবেই না। কিন্তু মুসলিম বিশ্বের কি কোনো দায় দায়িত্ব নেই? এদের কি কোনো অভিভাবক নেই? মুসলিম বিশ্বের এখন সমস্যা এটাই, ঐক্য নেই, অভিভাবক তৈরি হতে পারছে না। অর্থাৎ ঐক্য না হলে একক কোনো অভিভাবক তো তৈরি হয় না। মুসলমানরা নানাভাবে বিভক্ত, সেটা স্বার্থের বা প্রভাবের দ্বন্দ্ব বলতে পারেন, কোনো কোনো জায়গায় মাযহাবগত সমস্যা আছে। সব মিলিয়ে মুসলমানরা যতদিন ঐক্যবদ্ধ না হবে এই দুর্দশা থেকে আসলে মুক্তি পাবে না। আরও একটা বিষয় এখানে কিন্তু বলা হচ্ছে এবং মনে হয় যেন এটার যৌক্তিকতা আছে, সেটি হলো যে সুদানে বর্তমান যে আরএসএফ এর যে দৃষ্টিভঙ্গি সেটা হলো সেকুলার, অর্থাৎ সেকুলারিজমের ধারক হিসেবে অনেকটা পরিচিতি পেয়েছে এই আরএসএফ অর্থাৎ দাগালুর বাহিনী। অন্যদিকে যে বুরহানের সরকারে যারা এখন আছে তাদের মধ্যে অনেকেই ইসলামপন্থী ধারার বলে জানা যায়, যেটাকে ইসরায়েল বা আমেরিকা বলেন, সংযুক্ত আরব আমিরাত বলেন, এক ধরনের হুমকি বলে মনে করে। এই ধারাটা ইখওয়ান ধারার প্রভাব বলা হয়। সেই ইখওয়ানকে কিন্তু আরব অঞ্চলের যারা রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা ধারক তারা ভয় পায়, একই কারণে হামাসকে ভয় পায়, একই কারণে মিশরে আমরা মুরসির যে সরকার এসেছিল সেটাকে তারা ভয় পেত। এখানে এই একটা রাজনীতিও নাকি কাজ করছে যে এই ধারাটাকে দমন করতে হবে, অর্থাৎ এই ইসলামপন্থী যে একটা ধারা আছে সেখানে, সেটা যাতে মাথা চাড়া দিতে না পারে, এটাকেও আরএসএফকে দিয়ে দমন করার একটা পরিকল্পনা অংশ এটা বলা যেতে পারে। হ্যাঁ, আরএসএফ কিন্তু আরও একটা দাবি করে যে তারা সেখানে অনারব যারা আছে তাদেরকে সরিয়ে দিয়ে তারা একটা আরব মানে অঞ্চল ঘোষণা দিয়ে এখান থেকে অনারবদেরকে সরিয়ে দেওয়ার একটা চিন্তা ভাবনা করছে। তার মানে হলো আরব জাতীয়তাবাদের সমর্থক হিসেবে সে নিজেকে জাহির করার চেষ্টা করছে। জি হ্যাঁ, এই ধরনের একটি অভিযোগ শোনা গেছে যে এই আরএসএফের বাহিনী অর্থাৎ যখন সেখানে গণহত্যা চালাচ্ছিল, একজন নারীকে ধর্ষণের পর সম্ভবত অথবা ধর্ষণ করার চেষ্টা করার সময় এই ধরনের কথা বলেছে যে তোমাদের পেটে উদরে সব আরব বীজ ঢুকিয়ে দেয়া হবে, অর্থাৎ তোমাদেরকে আরব বানিয়ে ছাড়বো আমরা।
সব মহিলা অঙ্গে আরও বাচ্চা থাকবে। তো এই ধরনের কথা এসেছে, এগুলো যদিও সত্য মিথ্যা যাচাই করা কঠিন, কারণ সেখানে মিডিয়ার সেরকম কোনো প্রবেশাধিকার নেই মানবাধিকার সংস্থাগুলোর খুব একটা উপস্থিতি। সব মিলিয়ে সেখানকার পরিস্থিতি বেশিরভাগই শোনা কথার মতো। কিন্তু আমরা যেসব ভিডিও দেখেছি গণহত্যার, যেসব নির্যাতনের, সেগুলো তো তারাই প্রচার করেছে, অর্থাৎ আবু লুলুর মতো কমান্ডাররা সেখান থেকে লাইভ প্রচার যেগুলো করেছে এগুলো তো আর অস্বীকার করা যায় না। এই সব মিলিয়ে আল ফাশিরে যেটা হয়েছে সেটা একেবারে নিখুঁত গণহত্যা। একটা হাসপাতালে ঢুকে প্রায় 400-500 মানুষকে রোগী সহ হত্যা করা হয়েছে, নারীদেরকে ধর্ষণ করা হয়েছে, শিশুদেরকে মানে বেছে বেছে হত্যা করা হয়েছে, শিশুরা আকুতি জানাচ্ছে তারপরও মেরে ফেলা হচ্ছে। নারী শিশুকে ভয় দেখানোর জন্যে মানে আনন্দ বিনোদনের অংশ হিসেবে তার চারপাশে গুলি করা হচ্ছে যাতে সে ভীত সন্ত্রস্ত হয়, সেই ভীতিকর চেহারা দেখে তারা আনন্দ পেতে চেয়েছে। ঠিক আইএসআইএল এর ভূমিতে, সেই আইএসআইএল এর ভঙ্গিমায় তারা কাজ করেছে। পাশাপাশি এখন তো আইএসআইএল এর বড় বাপ হলো ইসরায়েল, মানে ইসরায়েল এবং আল কায়দা বা আইএস এদের অনুসারী অনেকটা এদেরকে বলা যেতে পারে। আমরা এই যে সিনারিওটা, এটা থেকে আমরা যদি এইভাবে দেখি যে উপকৃত হচ্ছে কারা, অমুসলিম বিশ্ব যেটা পাশ্চাত্য, তারাই কিন্তু এখন বলে বেড়াবে যে মুসলমানদের চেহারা দেখো তোমরা। তার মানে এই স্বরূপটা যারা আইএসআইএল এর মাধ্যমে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিল মুসলিম বিশ্বে, একই কায়দায় কিন্তু আবু লুলু সেই কাজটাই করেছে। তার মানে কি এটা পাশ্চাত্যর কোনো ইন্ধন রয়েছে কিনা ওদের পিছনে? অ্যাবসলিউটলি, এটা আপনি নিশ্চিত থাকেন। এ ধরনের প্রতিটি ঘটনায় পাশ্চাত্য, আমেরিকা, ইসরায়েল এবং পশ্চিমা যারা মানে অপশক্তি বলবো, তাদের হাত থাকবেই। এদের দীর্ঘমেয়াদী পরিকল্পনার এগুলো অংশ, অর্থাৎ তাদের থিঙ্ক ট্যাঙ্কগুলো বসে বসে এই চিন্তাগুলো বহু বছর আগেই লিস্ট করে রেখেছে যে মুসলমানদেরকে কখন, কিভাবে, কোনটার পর কোন সিনারিওতে আটকানো যাবে। আপনি ধরেন এক সময় আল কায়দাকে সামনে নিয়ে আসলো, তালেবানকে সামনে নিয়ে আসলো, এরপরে আইএসকে নিয়ে আসলো, যেটাকে আমরা দায়েশ বলি। এরপর এখন পরে বোকো হারামকে আমরা দেখতে পেলাম, এখন আমরা সেখানে আরএসএফকে দেখতে পাচ্ছি। অর্থাৎ হ্যাঁ, আপনার যে ঘূর্ণিঝড়ের বলে না যে ইন্টারন্যাশনাল একটা লিস্ট করা হয়, এরপরে আসলে এই নামে আসবে। সবই কিন্তু ঘূর্ণিঝড়, এক একটা নামে আসে। অর্থাৎ তারা যে ষড়যন্ত্র করেছে মুসলমানদেরকে অপশক্তি হিসেবে, মুসলমানরা পিছিয়ে পড়া জাতি, মুসলমানরা হিংস্র, এটা তুলে ধরার জন্য এক এক সময় এক এক নামে কিছু লোককে সামনে নিয়ে আসছে। তারা তাদের ধোকায় পড়ে তাদের ইশারায় কাজ করছে, কিন্তু দুর্নামটা হচ্ছে ওই শেষে গিয়ে মুসলমানদের। গাজা আপনি যখন ইসরায়েলিরা একেবারে দুর্নামে মানে শেষ হয়ে গেল, অর্থাৎ তাদের কপালে যখন সবচেয়ে ঘৃণ্য জাতি বা নৃশংস জাতি হিসেবে লেখা হয়ে গেল, সবাই স্বীকৃতি দিল সারা বিশ্ব, সেই সময় আল ফাশিরে গিয়ে লুলুরা মুসলমানদেরকে ঘৃণিত করলো। অর্থাৎ তারা যেহেতু নামধারী মুসলমান, এদেরকে তো আমি আসলে মুসলমান মনে করি না। আমার দৃষ্টিতে এরা মুসলমানদের শত্রু, কারণ এইটা এরা নামে মুসলমান কিন্তু কাজে শত্রু পক্ষের হয়ে কাজ করছে। আবু লুলুকে কিন্তু সম্প্রতি গ্রেপ্তার করা হয়েছে, আপনি জানেন নিশ্চয়ই, গত সপ্তাহে। এবং আপনার আরএসএফ তাদের প্রধান যে দাগালু, সে কিন্তু বলছে এইটা আমাদের নীতি বহির্ভূত। তার মানে দাঁড়াইলো সে কিন্তু আবু লুলুর কর্মকাণ্ডকে এখন অস্বীকার করে সে কি ভালো মানুষ সাজার চেষ্টা করছে। হ্যাঁ, আমার তো তাই মনে হয়, কারণ তার তো এইটাই শুধু অপকর্ম নয়। আপনি এই আল ফাশিরকে বহুদিন ধরে তারা
ঘেরাও করে রেখেছে, কিন্তু হ্যাঁ, মানুষকে বের হতে দিচ্ছে না, খাদ্য ঢুকতে দিচ্ছে না। সেখানে বলা হচ্ছে যে মাটি দিয়ে দেয়ালও তৈরি করে ফেলছে পুরা শহরের চারপাশে। তো সেখানে এর আগে আরো অন্যান্য শহরে যে হত্যাকাণ্ড তারা চালিয়েছে, এখানে একটু বেশি চোখে পড়েছে, অথবা মিডিয়ায় এটা ফ্ল্যাশ হয়েছে বেশি। কিন্তু তাদের আগের কর্মকাণ্ড কিন্তু ভালো ছিল না। আমরা দাগালোকে যে ভালো কিছু বলবো যে উনি অনুতপ্ত বা ওনার বাহিনীতে একটা কমান্ডার, একটা মানে খারাপ কমান্ডার ঢুকে গেছে, এরকম বলে আমার মনে হয় না। এটা আইওয়াশ বলতে পারেন। এবং বিশ্বে গণমাধ্যমে যেহেতু তার এই চিত্রগুলো ছড়িয়ে পড়েছে, এটার একটা বিরূপ যাতে প্রভাব না পড়ে সেটাকে ঠেকানোর জন্য হয়তো এখন বলছে যে না, এটা আসলে আমাদের নীতি না। কিন্তু যখন 2000 মানুষকে একটা ব্যক্তি হত্যা করলো, তখন তার বাহিনীর লোক বা তার আশেপাশের লোক কোথায় ছিল? সেখানে দাগালো দেখা যাবে নিজেও ওই সিনে উপস্থিত ছিলেন, তিনি আটকালেন না কেন? কারণ সেই শহর যখন দখল করেছে, প্রধান কমান্ডার হিসেবে কি তিনি সেখানে যাননি? অবশ্যই অবশ্যই। তো সোহেল ভাই, আসলে সময় তো শেষ হয়ে এসছে, অনেক বিষয়ে রয়ে গেছে এখন আলোচনার। সবশেষে যে বিষয়টা জানতে চাইবো সেটা হলো, একটা চিত্র তো আমাদের সামনে এখন ক্লিয়ার মোটামুটি, দুই ভাই বলা যায়, দুজনই মুসলমান। তো সেখানকার এই যে দ্বন্দ্বটা, এটা এখন ভূ রাজনীতি থেকে শুরু করে এটা আপনার আন্তর্জাতিক একটা পর্যায়ে চলে গেছে, যেহেতু আশঙ্কা করা হচ্ছে যে আমেরিকা এবং তার এখানকার যে মানে ক্রীড়নক ইসরায়েল, এরা ভিতরে ঢুকে যাচ্ছে যে কোনোভাবেই হোক। তো সুতরাং এটা মুসলিম বিশ্বের জন্য একটা অশনি সংকেত হয়ে দাঁড়িয়েছে। তো এটার সমাধানটি কি? আর মুসলমানরা, আমরা যারা শান্তিকামী মানুষ, সারা বিশ্বে শান্তিকামী মুসলমানের সংখ্যাই তো আমরা বেশি, 2-4 জনের এরকম অপকর্মের জন্য হয়তো মুসলমানদের বদনামি হয়, তাদের দায়িত্বটা কি? আমার দৃষ্টিতে এই মুহূর্তে আমরা যারা মিডিয়ায় কাজ করি তাদের একটা বড় ভূমিকা আছে। সুদানের বিষয়টিকে, সুদানের গণহত্যার প্রসঙ্গ এবং সুদানকে নিয়ে যে চক্রান্ত চলছে, সেটাকে বড় করে ভালোভাবে এবং সঠিক বয়ানে তুলে ধরতে হবে। এবং সেটি যে মুসলমানদের জন্য এক ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে, সেটা তুলে ধরতে হবে। এর পাশাপাশি অন্যান্য সমাজকে, অন্যান্য ধর্মের মানুষদেরকেও এই ইস্যুতে, এই গণহত্যা, সেখানকার গৃহযুদ্ধের ব্যাপারে সচেতন করে তুলতে হবে, যাতে সবাই এটার সমাধানের জন্য সোচ্চার হয়। অর্থাৎ আমরা এই যে গাজা ইস্যুতে যেভাবে দেখছি যে মানুষ সোচ্চার হয়েছে, সচেতন মানুষরা ধর্ম বর্ণ নির্বিশেষে এই সেখানকার গণহত্যার ব্যাপারে, গাজা গণহত্যার ব্যাপারে, সেখানকার নির্মমতার বিষয়ে সবাই কিন্তু, অর্থাৎ যারা বিবেকবান, রাস্তায় নেমে এসেছেন। এমন একটা পরিবেশ তৈরি করা জরুরি যাতে আন্তর্জাতিক সমাজ, বিশেষ করে জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান এই বিষয়ে এগিয়ে আসে এবং বড় বড় দেশগুলো এ বিষয়ে মধ্যস্থতা করে সমস্যার সমাধান বের করে আনে। আমরা এই সুদানের লোকদেরকে তো বলতে পারবো না, কারণ আমাদের ভাষাও বুঝবে না বা ওখানে হয়তো আমাদের বার্তা বুঝবে না, কিন্তু তাদের উচিত ছিল নিজেদের মধ্যে এই হানাহানি বন্ধ করে স্বার্থের বা ক্ষমতার দ্বন্দ্বকে এড়িয়ে দেশের স্বার্থে, ইসলামের স্বার্থে, গোটা বিশ্বের স্বার্থে একটি সমঝোতায় অনুকূল জনমত গড়ে তোলার চেষ্টা করা উচিত ছিল। সেখানকার এই গৃহযুদ্ধ বা দ্বন্দ্বের যে পরিণতি আজ আমরা দেখছি, সেটা থেকে কিন্তু বাংলাদেশের জন্য শিক্ষা আছে। বাংলাদেশে আমরা এখন বিভিন্ন সংগঠন, বিভিন্ন গ্রুপের মধ্যে দ্বন্দ্ব দেখতে পাচ্ছি। আমাদের দেশে পরিবর্তনের পর যে ঐক্যের আবহ তৈরি হয়েছিল, সেটা অনেকটাই নষ্ট হচ্ছে এবং এটার সুযোগে কিন্তু শত্রু, ওই যে আপনি যেটা বললেন, ভয়ে ভয়ে দ্বন্দ্বের ফাঁকেই কিন্তু শত্রু ঢুকে যায়, অনুপ্রবেশ ঘটে এবং ছোট্ট ছিদ্র দিয়ে ঢুকে সেটাতে বড় কিছু ঘটিয়ে দেয়। তো বাংলাদেশের জন্যও এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। এটা ভাবলে চলবে না যে ওরা আফ্রিকান, ওরা মনে হয় কম বুঝে, না, আফ্রিকানরা অনেক ভালো বুঝে। শিক্ষা নিতে হবে। এখানে আমরা আফ্রিকান সহকর্মী দেখেছি, ওরাও অনেক ভালো বুঝে, শিক্ষিত, কিন্তু
অনেক সময় এই অনেক বোঝার পরেও এসব ঘটে যায় শত্রুদের উস্কানিতে, অনেক সময় শয়তানের চক্রান্তে। তো আমাদের বাংলাদেশে আমরা যারা আছি এবং আমাদের বাংলাদেশে যারা এখন বাস করছেন তাদের উচিত বর্তমান যে পরিস্থিতি সেটা যেন মানে খারাপ দিকে না যায়, একটা রাজনৈতিক দ্বন্দ্বের মধ্যেই থাকে, এটা বড় কোনো দুর্ঘটনার দিকে যাতে না যায় সেদিকে খেয়াল রাখা, এবং বিশ্বের প্রতিটি ঘটনাতেই আসলে নিজের জন্য শিক্ষা থাকে। আমাদের ব্যক্তিগতভাবেও শিক্ষা আছে নেওয়ার অনেক কিছু, এমনকি রাষ্ট্র হিসেবেও বাংলাদেশের মানুষের এই ঘটনা থেকে, সুদানের ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত। অনেক অনেক ধন্যবাদ, চমৎকার বললেন সোহেল ভাই। খোলা দৃষ্টির আজকের আসরে আপনি দীর্ঘ সময় ধরে সঙ্গ দিলেন আমাদের, সেই জন্য আবারও আপনার প্রতি কৃতজ্ঞতা। দর্শক মণ্ডলী, সুদান প্রসঙ্গে আমাদের আরও বলার ছিল, যদি সুযোগ হয় ভবিষ্যতে ইনশাআল্লাহ আবারও ডক্টর সোহেল ভাইকে আমরা কষ্ট দিব, আপনাদের সামনে নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো আমরা দূর থেকে, আমরা যারা শান্তিকামী মানুষ, আমরা মুসলমান, তারা যারা সেখানে গিয়ে তাদেরকে সহযোগিতা করার সুযোগ নেই, তারা অন্তত নামাজ শেষে তাদের জন্য দোয়া করবেন, আল্লাহর কাছে সেখানে শান্তি যাতে প্রতিষ্ঠিত হয় সেই দোয়া করবেন। যারা সঙ্গ দিলেন এবং ভবিষ্যতেও যারা আমাদের এই এপিসোড দেখবেন, সবার প্রতি রইল আন্তরিক ধন্যবাদ। খোদা হাফেজ। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।